হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রেশনতন্ত্রের বজ্র নিষ্কাশন যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটার আমরা একটা পর্যায়ে এসে ক্লাসটা শেষ করছি। এরপর দীর্ঘদিন ক্লাস হয়নি। আজকে আমি এখানে কিছু টপিক লিখে রাখছি। আমি চেষ্টা করবো আজকে একটু ভালোভাবে বেসিকটা তোমাদের বোঝাই দিতে, কারণ এই চ্যাপ্টারে অনেকগুলো বেসিক আছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। আমরা কিন্তু লাস্ট ডেতে অর্নিথিন চক্র পড়ছি। অর্নিথিন চক্রের মাধ্যমে আমরা খেয়েছিলাম প্রোটিন। আমরা প্রোটিনটাকে শুধু অ্যামোনিয়া রূপান্তরের পর আমরা যে প্রোটিনটা খেয়েছিলাম এটা পরিপাকতন্ত্রে গিয়ে অ্যামাইনো অ্যাসিড হয়েছিল। অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা অ্যামাইনো মূলকটা বের করে দিয়েছি। NH2টাকে আমরা NH3 বানিয়েছি। সেখান থেকে আমরা অর্নিথিন চক্রের মাধ্যমে
অ্যামোনিয়া বানিয়েছি, সরি অ্যামোনিয়া বানিয়েছিলাম, এরপর অর্নিথিন চক্রের মাধ্যমে আমরা সেখান থেকে ইউরিয়া বানিয়েছি। এরপর ইউরিয়া, যেহেতু ইউরিয়ার ভেতরে নাইট্রোজেন আছে, এই জন্য আমরা বলেছিলাম যে ইউরিয়াটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ। আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম। যেহেতু বজ্র পদার্থ আমরা একটা তৈরি করেছি, নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ, এইটাকে আমরা বের করে দেব আমার মূত্রের মাধ্যমে। মূত্রের মাধ্যমে আমরা তো জানি মূত্রে যেমন ইউরিয়া থাকে, পাশাপাশি পানি থাকে। যেহেতু মূত্র লবণাক্ত, তাহলে এখানে কিছু লবণ থাকে। যেহেতু মূত্রের মাধ্যমে আমরা ইউরিয়াটা বের করে দিচ্ছি, একটা বজ্র পদার্থ, তাহলে পাশাপাশি আমরা ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এই জিনিসগুলো বের করে দেব। তাহলে এই সবগুলো মিলেই হচ্ছে মূত্র। খেয়াল করে দেখো, আমরা শুধুমাত্র ইউরিয়াটা তৈরি করেছি। এখন পানি, লবণ এবং অন্যান্য বজ্র পদার্থগুলো আমরা কিভাবে তৈরি করব বা কিভাবে বের করে দিব, এই অংশটুকু আমরা দেখব। তাহলে আজকে আমরা দেখব মূত্র সৃষ্টি। তাহলে রেচনের দুইটা কিন্তু ধাপ, একটা হচ্ছে বজ্র পদার্থ প্রথমে তৈরি করে নিব, তারপর মূত্র আকারে বের করে দেব। তাহলে আজকে আমরা এই অংশটুকু দেখব। তাহলে এটা আমরা আগে পড়েছি। রেচনের দ্বিতীয় ধাপ দেখব। রেচনের ধাপগুলো মনে রাখার একটা সহজ সূত্র আছে, সেটার নাম হচ্ছে আনিস। তাহলে কখনো যদি এইটা কিন্তু আসে, মূত্র সৃষ্টিটা প্রায় আসে, তা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা আনিস দ্বারা। তাহলে তিনটা ধাপ আছে। আতে হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবণ। অতি সূক্ষ্ম পরিস্রাবণ কারণ কি? কারণ হচ্ছে আমাদের রক্ত আছে, রক্তের ভেতর থেকে আমরা বড় জিনিসগুলোকে ফিল্টার করতে পারি না, ফলে আমরা ছোট 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 জিনিসগুলোকে ফিল্টার করি। তোমরা তো জানোই, ছাঁকনিতে যদি আমরা পানি ঢালি, ওই পানির ভেতরে যা বড় বড় জিনিস থাকবে ছাঁকনির উপরে আটকে যাবে, যেগুলো ছোট ছোট সূক্ষ্ম জিনিস ওগুলো নিচে পড়বে। এই জন্য এটাকে বলা হয় কিন্তু অতি সূক্ষ্ম পরিস্রাবণ। অতি সূক্ষ্ম পরিস্রাবণ। নীতি হচ্ছে নির্বাচনমূলক পুনঃশোষণ। কি জিনিস একটু পরে আমি দেখাচ্ছি। তাহলে আমরা 1 নম্বর থেকে শুরু করি, আনিসের আ থেকে। আমরা পড়ছি মূত্র সৃষ্টি। আমরা এটা দেখছি। তাহলে মূত্র কোথায় সৃষ্টি হয়? কিডনিতে বা বৃক্কে। বৃক্কের ভেতরে কি আছে? তোমরা সবাই এই ছবিটাকে চেনো, নেফ্রন আছে। তাহলে ফিল্টার কোথায় হচ্ছে? নেফ্রনেই হচ্ছে, রাইট? এখানে ফিল্টার হচ্ছে। নেফ্রনের মধ্যে একটা স্পেশাল জিনিস আছে, যেটার মাধ্যমে আমরা রক্তগুলো নিয়ে আসি ফিল্টার করার জন্য। এনে এই পাশে এনে প্রবেশ করে এই পাশে বের করে দেয়। তাহলে এখানে হচ্ছে ধমনী যেটা আসে, এটার নাম হচ্ছে অ্যাফারেন্ট ধমনী। তোমরা সবাই জানো অ্যাফারেন্ট ধমনী। রক্ত এসে প্রবেশ করে, এখানে এসে এরা জালের মতো বিভক্ত হয়ে যায়। যেহেতু এই জালগুলো বাটির মতো হয়ে থাকে, এই জন্য এটাকে আমরা কৈশিক জালিকা না বলে বলি গ্লোমেরুলাস। তাহলে গ্লোমেরুলাস মানে কি? বাটির মতো বা বলের মতো হয়ে থাকা কৈশিক জালিকা। আমাদের শরীরে অন্য কোথাও কিন্তু এটা তৈরি হয় না। সব জায়গায় বলি
কৈশিক জালিকা, কিন্তু এখানেই এসে শুধু আমরা বলি গ্লোমেরুলাস। তাহলে গ্লোমেরুলাস হইল মানে হচ্ছে কৈশিক জালিকা হইল। কৈশিক জালিকার স্পেশালিটি হচ্ছে এগুলো ছিদ্র আছে, ধমনী এবং শিরার কোনো ছিদ্র নাই, কিন্তু এগুলোতে আছে। তাহলে ছিদ্র হলে সুবিধা হলো এখানে এসে রক্তটা ফিল্টার হয়ে এই যে ক্যাপসুলটা আছে রেনাল ক্যাপসুল, এই ক্যাপসুলার স্পেস বা ফাঁকা জায়গাটাতে এসে বজ্রগুলো আসে, তো এইটাই পরবর্তীতে এই পাশে চলে যায়। তাহলে আমি পুরো 3টা যে ধাপ আছে আমি বলি। প্রথমে এসে ফিল্টার হচ্ছে, পরিস্রাবণ হচ্ছে, সূক্ষ্ম জিনিসের পরিস্রাবণ হচ্ছে বলে এটার নাম হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবণ। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে নির্বাচিত পুনঃশোষণ, নির্বাচিত বা নির্বাচনমূলক পুনঃশোষণ। খেয়াল করে দেখো লেখা আছে পুনঃশোষণ। পুনঃ মানে হচ্ছে পুনরায়, পুনরায় শোষণ, তার মানে আরও আগে একবার শোষণ হয়েছিল। এটা কোথায় শোষণ হয়েছিল? আমরা যখন পানি খাই, লবণ খাই, ভিটামিন খাই, কোনো খাবার খাই, এইটা কিন্তু প্রথমে পৌষ্টিক নালীতে শোষণ হয়ে রক্তে যায়। প্রথমবার তাহলে কোথায় শোষণ হয়েছিল? পৌষ্টিক নালীতে। এরপর রক্তে গেছে, একবার শোষণ হইলো, রক্ত দিয়ে ঘুরতে ঘুরতে এই যে এখানে এসে ফিল্টার হয়ে এই জিনিসগুলো এখানে আসে। এখন এই পুরো পথটাতে যাওয়ার সময় দেখা যায় কিছু কিছু জিনিসকে আমরা বের হতে দিব না, যে তোমরা ফিল্টার হয়ে ভুলেই চলে গেছো, তোমরা আরেকবার ফিরে আসো। তখন আমরা করি কি, এখান থেকে আবার শোষণ করে আবার রক্ত নিয়ে চলে যাই। এগুলো হচ্ছে রক্ত নালী, এগুলো হচ্ছে রক্তনালী। তাহলে রক্তে আমরা আবার শোষণ করে নিয়ে যাচ্ছি। তাহলে একই লবণ, একই গ্লুকোজ, একই জিনিস কয়বার শোষণ হচ্ছে? 2 বার বা দ্বিতীয়বার শোষণ হচ্ছে। কোথায় হচ্ছে? বৃক্কে। প্রথমবার কোথায় শোষণ হয়েছিল? পৌষ্টিক নালীতে। এই জন্যই কিন্তু পুনঃশোষণ কথাটা বলা হয়, রিঅ্যাবজর্পশন, পুনঃশোষণ। ক্লিয়ার? কেন এটাকে নির্বাচিত পুনঃশোষণ বলা হচ্ছে? কারণ সব কিছুই কিন্তু আমরা দ্বিতীয়বার শোষণ করব না। মূত্রে যেগুলো চলে যাচ্ছে কিছু কিছু আমরা শোষণ করব, নির্বাচন করব কোনটা কোনটা শোষণ করলে আমাদের জন্য ভালো। এটাই হচ্ছে নির্বাচিত পুনঃশোষণ। ক্লিয়ার? 3, সক্রিয় ক্ষরণ। দন্ত সতে হচ্ছে সক্রিয় ক্ষরণ। তোমরা তো জানো ক্ষরণ মানে কি, চোখ আছে, চোখের ভেতরে পানি আছে, বের হইলো, এটা হচ্ছে ক্ষরণ। একইভাবে রক্তে আমরা কিন্তু দেখো নির্বাচিত পুনঃশোষণ করলাম, মানে নেফ্রন থেকে রক্ত নিয়ে গেলাম। মাঝে মাঝে দেখা যায় রক্তের কিছু জিনিস এখানে ফিল্টার হয়নি, এখানে ফিল্টার হয়নি, তো এই জায়গায় ফিল্টার না করে দেখা যায় আমরা এখানে ফিল্টার করতেছি, রক্ত থেকে নেফ্রনে পাঠিয়ে দিচ্ছি। কিছু জিনিস রক্ত থেকে নেফ্রনে পাঠিয়ে দিচ্ছি, কোনটা? এই 3 নম্বর ধাপে। তাহলে রক্ত থেকে চলে যাচ্ছে মানে কি? ক্ষরণ হচ্ছে, রক্ত থেকে টিউবওয়েলে বা নালীতে ক্ষরণ হচ্ছে। এখন এই ক্ষরণের জন্য কোনো কিছুকে তুমি গ্লোমেরুলাস ছাড়া যদি অন্য জায়গায় ফিল্টার করতে চাও, রক্ত থেকে নেফ্রনের ভেতর পাঠিয়ে দিতে চাও, তোমাকে এটিপি লাগবে। এটিপি মানেই হচ্ছে শক্তি, শক্তি মানেই কিন্তু হচ্ছে নিষ্ক্রিয় নয়, সক্রিয় মানে ক্রিয়া করা হলো, যেখানে ক্রিয়া করতে লাগে আমাদের শক্তি, শক্তি মানে হচ্ছে এটিপি। তাহলে 3 নম্বর ধাপে গিয়ে রক্ত গ্লোমেরুলাস ছাড়া অন্য রক্তনালিকাগুলো থেকে পাঠায় দেয় কিছু জিনিস, এবং পাঠায় দেওয়ার জন্য শক্তি লাগে, এটিপি লাগে। এই জন্য এটাকে আমরা বলি সক্রিয় ক্ষরণ। ক্লিয়ার? আশা করছি সবাই 3টা ধাপ নিয়ে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি তোমাদের দেখাবো ডিটেল। তোমরা সবাই আমার কথা বুঝতে পারছো? সবাইকে আমার কথা বুঝতে পারছো? আমি একটু এই জায়গাটা মিশাই দিলাম। আচ্ছা, 1 নাম্বার ছিল কিন্তু অতি সূক্ষ্ম পরিস্রাবণ, লুক, মানে 1 নম্বর ধাপ। তাহলে আমি এখানে কি করব? পরিস্রাবণ করব এই জায়গাতে। এখানে তো ফিল্টারটা আছে, গ্লোমেরুলাসটা আছে, ঠিক আছে? 1 নম্বর ধাপের কথা বলছি। তাহলে
রক্তের মাধ্যমে কোত্থেকে আসে? এটা হৃৎপিণ্ড থেকে রক্তনালীগুলো তৈরি হয়, হৃৎপিণ্ড থেকে অ্যাওর্টা উৎপন্ন হয়, হয়ে অ্যাওর্টাটা হৃৎপিণ্ডের পেছন দিয়ে নামে। এই রক্তনালীটা এই পাশে বের হয়ে নালীটা পেছন দিয়ে নামে হৃৎপিণ্ডের, এই জন্য এটাকে আমরা বলি পৃষ্ঠীয় অ্যাওর্টা, পৃষ্ঠীয় অ্যাওর্টা বা ডরসাল অ্যাওর্টা। উঠে এই পাশে নামে, নেমে সে নিচে নামলো, একটা সময় গিয়ে সে কী করে, দুই কিডনিকে দুইটা লাইন দেয়, এ পাশে একটা কিডনি, এ পাশে একটা কিডনি, কোথায়? কোমরের কাছে এসে। তাহলে এই যে নালীটা দেখতে পাচ্ছ কিডনিতে যাচ্ছে, ওইটাই আসলে ভেতরে গিয়ে এরকম ভাগ 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 হয়ে যায়, তার মধ্যে এই এক নালী, এইটা। ক্লিয়ার? তার মানে আমরা কিন্তু প্রথম দিনেই বলেছিলাম হৃৎপিণ্ড থেকে হচ্ছে অ্যাওর্টা উপরে উঠে পেছন দিয়ে নামে ডরসাল অ্যাওর্টা, ওটা আবার নেমে আমাদের ডায়াফ্রাম বা বুকের এবং পেটের মাঝখানে যে একটা বড় পর্দা আছে, সামিয়ানা আছে, সামিয়ানাটা ভেদ করে নিচে নামে, এইটাকে আমরা বলি ডায়াফ্রাম। নিচে নেমে এসে দুই পাশে দুটো সে রক্তনালী দিচ্ছে, দুই পাশে দুই কিডনি, তাহলে ওইটাকে আমরা বলবো বৃক্কীয় ধমনী। বৃক্কীয় ধমনী, বৃক্কীয় ধমনীটা বৃক্কের ভেতরে প্রবেশ করে আরও অনেকগুলো নালীতে বিভক্ত হয়, এটার নাম হচ্ছে, এগুলোর নাম হচ্ছে অ্যাফারেন্ট ধমনী। তাহলে আমরা এখন অ্যাফারেন্ট ধমনীতে আছি। কোত্থেকে আসছি? হৃৎপিণ্ড থেকে আসছি। ঠিক আছে? এখন দেখো এই যে যেটা আছে এখানে ধমনীটা, এটার নাম হচ্ছে ইফারেন্ট। কি ঘটনা ঘটে? হৃৎপিণ্ড থেকে যেহেতু আসতেছে, হার্ট, তাহলে হৃৎপিণ্ডে ওই যে সংকোচন প্রসারণ করছে রক্তগুলাকে, তাহলে একটা চাপ আছে রক্তনালীর মধ্যে, তাই না? তাহলে এই যে ধমনীটাতে যখন রক্তগুলো ঢুকতেছে, তার মানে হৃৎপিণ্ড চাপ দিচ্ছে বলে তো এরা আসতেছে, তাহলে একটা চাপ সৃষ্টি হচ্ছে। যেহেতু চাপ, কিসের চাপ? রক্তচাপ। যেহেতু রক্ত একটা তরল বা পানি, তাহলে এই চাপের নাম হচ্ছে হাইড্রোস্ট্যাটিক চাপ। হাইড্রোস্ট্যাটিক চাপ। তাহলে একটা চাপ নিয়ে বা হাইড্রোস্ট্যাটিক চাপ নিয়ে রক্তগুলো এখানে প্রবেশ করছে, এক। দুই নম্বর হচ্ছে এই রক্তনালীটা দেখো প্রসারিত, এই রক্তনালীটা দেখো অনেক সরু, ফলে এই পাশে যত রক্ত ঢুকবে সবগুলো এই পাশে বের হতে পারবে না, তাহলে রক্তগুলো চেষ্টা করবে এই ছিদ্রপথগুলোতে বের হয়ে যাওয়ার জন্য, কারণ এখানে হাইড্রোস্ট্যাটিক চাপ আছে, প্রবল চাপ আছে। তো হাইড্রোস্ট্যাটিক চাপের জন্যই কিন্তু দেখো ফিল্টার হচ্ছে। কোন জিনিসগুলো ফিল্টার হবে? এক নম্বর হচ্ছে রক্তে কি কি থাকে? পানি থাকে, লবণ থাকে, খাদ্য বলতে গ্লুকোজ থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, ভিটামিন থাকে, তারপর হচ্ছে রক্তের মধ্যে শুধু পানি থাকে না, রক্ত কণিকাগুলো থাকে। আমরা তো জানি প্লাজমা প্রোটিন বা রক্তের মধ্যে কিছু প্রোটিন ভেসে থাকে, তাহলে এই জিনিসগুলো থাকে রক্তের মধ্যে। এখন দেখো এই যে এগুলো তো কেশের মতো সরু জালিকা, সেখানে আবার সরু সরু ছিদ্রপথ, তাহলে সরু জালিকা, সরু সরু ছিদ্রপথ, এগুলাতে কেউ আছে যারা বের হতে পারবে না। কে বের হতে পারবে না? প্রোটিন কিন্তু বড় অণু, এ বের হতে পারবে না। রক্তকণিকাগুলো আকারে বড়, এরাও বের হতে পারবে না। তাহলে এরা ছাড়া বাকি যা কিছু আছে সবগুলোই কিন্তু ফিল্টার হয়ে এই যে ক্যাপসুলার স্পেস এখানে এসে জমা হবে। সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এখানে চলে আসবে। তাহলে দেখো আমরা কিন্তু একটা চাপের জন্য এখানে ফিল্টার করতে পারলাম। চাপটার নাম কি? হাইড্রোস্ট্যাটিক চাপ বা তরলের চাপ। পরে চলে আসি যে তরলের কতটুকু চাপ হলে এখানে ফিল্টার হবে। একটা নির্দিষ্ট চাপ আছে না? নির্দিষ্ট তো একটা চাপ লাগবে। তরলে একটু চাপ দিচ্ছে, ফিল্টার হবে না। যেমন আমাদের যখন প্রেশার কমে যায়, তখন কিন্তু হৃৎপিণ্ড যখন ফেল করে, তখন কিন্তু সে চাপ দিতে পারে না সেভাবে। তখন কিন্তু এই যে তরলের যে চাপটা আছে ওটা কিন্তু কমে যায়। ওটা যদি কমে যায় তাহলে কিন্তু কিডনিতে তুমি ফিল্টার করতে পারবা না। তাহলে হাইড্রোস্ট্যাটিক চাপটা বাড়তেও পারে, কমতেও পারে, তবে নির্দিষ্ট একটা চাপ লাগে হাইড্রোস্ট্যাটিকের, সেটাকে বলা হয় ফিল্ট্রেশন প্রেশার। ফিল্ট্রেশন
প্রেসার, তাহলে রক্তের যে চাপটা আছে এটার নাম হচ্ছে হাইড্রোস্ট্যাটিক চাপ। ওই চাপের কারণেই যেহেতু ফিল্টার হচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে ফিল্ট্রেশন প্রেসার। একটা নির্দিষ্ট চাপ আছে, কার্যকর চাপ আছে, যেই চাপটা হলেই শুধুমাত্র ফিল্টার হবে, ওইটার নাম হচ্ছে ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার। এটা জানতে হবে, ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার। তাহলে ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসারের কারণেই এখানে পরিস্রাবণ হয়। 1 নম্বর ধাপ পড়ছি, ক্লিয়ার? কি কি পরিস্রাবণ হয় এরপর নামগুলো বলবা, যে প্রোটিন এবং রক্তকণিকা বাদে বাকিগুলো পরিস্রাবণ হয়। ক্লিয়ার? শেষ। তাহলে আমরা 1 নম্বর ধাপটা শেষ করলাম, 2-এ চলে যাই। মিশাই দিলাম। এবার আমরা দেখব 2 নম্বর ধাপ, আনিসের আ শেষ। এবার হচ্ছে নির্বাচনমূলক পুনঃশোষণ বা নির্বাচিত পুনঃশোষণ। এটা কি দেখা যাচ্ছে বোর্ডে? আমরা কি কি বের করে দিতে পারি নাই? প্রোটিন বের করে দিতে পারি নাই, আর হচ্ছে রক্তকণিকাগুলো বের করে দিতে পারি নাই। তাহলে এরা কি আছে? এরা কিন্তু এই পাশে এসে প্রবেশ করে এই পাশে বের হয়ে চলে যাচ্ছে। বাট দেখো NH2 সরি অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, পাশাপাশি হচ্ছে পানি, লবণ, ভিটামিন, আরও কি ছিল? আরও হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড তো থাকবেই, এরা তো পৃথক হবেই, ফিল্টার হবেই। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ব্লা শেষ। দেখো এই দুইটাকে কিন্তু আমরা যখন ফিল্টার করে দিব তারা এই পাশে চলে যাবে, ঠিক আছে? এই দুইটা ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কারণ এরা বর্জ্য পদার্থ। কিন্তু তুমি অ্যামাইনো অ্যাসিড বের করে দিছো, এটা তো বের করে দিতে পারো না। অ্যামাইনো অ্যাসিড তো শরীরে লাগবে। দ্বিতীয়ত অ্যামাইনো অ্যাসিড কখনো অ্যামাইনো অ্যাসিড আকারে বের হয়ে যেতে পারে না, তাকে ইউরিয়া পরিণত করতে হয়। তাহলে ভুল করে কিছু অ্যামাইনো অ্যাসিড বের হয়ে গেছে, কারণ এরা আকারে ছোট। একইভাবে গ্লুকোজ তো খাবার, গ্লুকোজ কেন তুমি প্রস্রাবের মাধ্যমে বের করে দেবা? গ্লুকোজ যদি ফিল্টার হয়েও যায় তাকে কিন্তু ফিরাই নিয়ে যাইতে হবে। যদি ফিরাই না নিয়ে যাও, সেই পাশে আসবে, এসে কিন্তু প্রস্রাবের সাথে বের হবে। আর গ্লুকোজ যদি বের হওয়া শুরু করে প্রস্রাবের সাথে, তোমার কিন্তু ডায়াবেটিস হবে। এটাকে বলা ডায়াবেটিস ইনসিপিডাস, খুব খারাপ জিনিস এটা। সরি, এটার নাম ডায়াবেটিস ইনসিপিডাস নয়। মানে ডায়াবেটিসের ক্ষেত্রে গ্লুকোজ আসে ইউরিনের মাধ্যমে, ইনসিপিডাস হয় ADH এর প্রভাবে, ওটা আমরা একটু পরে দেখব। এরপর দেখো পানি। ওই যে বলেছিলাম যে 1200 ml রক্ত এই পাশ দিয়ে এই পাশে যায়, যাওয়ার সময় 125 ml ফিল্টার তৈরি করে, যে এখানে চলে আসে। তার মধ্যে আবার 120 ml ফিরে যায়, মাত্র 1 ml, 124 ml ফিরে যায়, মাত্র 1 ml তৈরি হয় ইউরিন, রাইট? মাত্র 1 ml তৈরি হয় ইউরিন। তাহলে দেখো 124 ফিরে যাচ্ছে। কি ফিরে যাচ্ছে? 125 ফিল্টার হয়েছিল, এখানে এসেছিল 1 ml মাত্র মূত্র তৈরি হচ্ছে, তাহলে 124 ফিরে যাচ্ছে। তাহলে দেখো তো, নতুন করে আবার তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে যাচ্ছি, নতুন করে আবার শোষণ করে রক্তে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা ওটাকে বলতে পারি না পুনঃশোষণ? তাহলে পুনঃশোষণ কতটুকু ঘটে? 124 ml। কার কার পুনঃশোষণ হবে এখন আমরা দেখব। দেখো তোমাদের কাজ হচ্ছে বইতে কোন অংশে কি কি পুনঃশোষণ হয় এইটা একটু ভালো করে দেখা। তাই আমি অল্প কিছু ট্রিক দেখাই দিচ্ছি, দেখলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন লবণগুলা এবং ইউরিয়া, বজ্র পদার্থ তো ইউরিয়া, তারপরে কিন্তু সে কিন্তু পুনঃশোষণ হয়, একটু আবার ফিরে যায়। লবণগুলা ইউরিয়া এখানে পুনঃশোষণ হয়, লবণ ইউরিয়া এখানে পুনঃশোষণ হয়, লবণ ইউরিয়া এখানে পুনঃশোষণ হয়। লবণ মানে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, এই লবণগুলা, ম্যাগনেসিয়াম, এগুলো একটু ভালো করে দেখবা যে এই যে সংগ্রাহী নালিকাতে কোনটা পুনঃশোষণ হচ্ছে, দূরবর্তী পেঁচানো নালিকাতে কোনটা পুনঃশোষণ হচ্ছে, এগুলো পরীক্ষায় আসে। তারপর হচ্ছে এই যে লুপ অফ হেনলিতে কি পুনঃশোষণ হচ্ছে। আমি শুধু দেখাবো প্রক্সিমাল পেঁচানো নালিকায় কি পুনঃশোষণ হচ্ছে, ঠিক আছে?
টোটাল যে পুনঃশোষণ হয় তার বেশিরভাগ পুনঃশোষণ ঘটে নিকটবর্তী পেঁচানো নালিকাতে। কি কি পুনঃশোষণ ঘটে দেখো, অ্যামাইনো অ্যাসিডটা আবার ফিরে যায়, তাহলে অ্যামাইনো অ্যাসিড এখানে আসছে, সে আবার চলে যাচ্ছে কোথায়, এই যে পাশ দিয়ে রক্ত নালিকা আছে এর মধ্যে যাচ্ছে। গ্লুকোজটাও ফিরে যাচ্ছে কোথায়, নিকটবর্তী পেঁচানো নালিকা এই জায়গায়। পানির একটা বড় অংশ এই জায়গায় ফিরে যাচ্ছে, লবণ এই জায়গায় ফিরে যাচ্ছে। ভিটামিনকে তো আমরা এদিকে আসতে দিব না, যদি পরে আর না ফিরাই নিয়ে যেতে পারি তখন কি হবে, ভিটামিনকে আমরা ফিরিয়ে নিয়ে চলে যাবো। দেখো প্রধান পুনঃশোষণগুলা বা প্রধান জিনিসগুলো সব এই জায়গায় পুনঃশোষণ হচ্ছে। আর লবণের কিছু অংশ এখানে হয়, এখানে হয়, এখানে হয়। আমি কিন্তু তোমাদের প্রশ্ন করব, পুনঃশোষণ হয় কোথায়, শোষণ কোথায় হয়? শোষণ হয় পৌষ্টিক নালীতে, পৌষ্টিক নালীর খাবারগুলো যায় রক্তে, এটা শোষণ। নেফ্রনের ভেতরের খাবার বা নেফ্রনের ভেতরের কোনো কিছু যদি আবার রক্তনালীতে যায় তাহলে এটার নাম হচ্ছে পুনঃশোষণ। ক্লিয়ার? এটা একটু দেখে নিবা, তাহলে আমাদের পুনঃশোষণ শেষ। তোমরা কি আমার কথা সবাই বুঝতে পারো এই সকালবেলা? আর্টারি ধমনী, আর্টারিয়াল সূক্ষ্ম ধমনী, 57 জন লাইভে আছে, খারাপ না। মাঝরাতেও 57-60 জনই তো থাকে, 80 জন থাকে, 71-72। আচ্ছা, এবার আমি তোমাদের দেখাবো 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপ, আনিসের স ছিল, সতে হচ্ছে সক্রিয় ক্ষরণ। দেখো সক্রিয় মানে ক্রিয়া করা হয়, যেখানে ক্রিয়া করলে শক্তি লাগে। শক্তি মানে কি, এটিপি। তাহলে এখানে এটিপি বা শক্তি লাগে। কোনো কিছু ক্ষরণ করতে গেলেও শক্তি লাগে। কাউরে যদি বাড়ি থেকে বের করে দিতে চাও তাকে ধাক্কা দিতে হবে। ধাক্কা দেওয়া মানে কি, শক্তি প্রয়োগ করা। শক্তি প্রয়োগ মানে কি, শরীরের এটিপি খরচ করা। ক্লিয়ার? আর ক্ষরণ মানে কি, ক্ষরণ মানে হচ্ছে রক্তনালী থেকে নেফ্রনে যাওয়া। ক্লিয়ার? রক্তনালী থেকে নেফ্রনের নালীতে যাওয়া। আবার দেখো, যদি নেফ্রন থেকে রক্তনালীতে যেত তাহলে কি হতো মহিবুল্লাহ? এটাকে আমরা কি বলছি, পুনঃশোষণ বলছি। নেফ্রন থেকে যখন রক্তনালীতে গেছে ওইটাকে আমরা পুনঃশোষণ বলছি। দেখো 3 নম্বর ধাপে গিয়ে আবার রক্তনালী থেকে আসতেছে নেফ্রনে, তাহলে এটার নাম কিন্তু আবার হচ্ছে ক্ষরণ। ঠিক আছে? তাহলে আমরা পুনঃশোষণটা দেখবো না, আমরা শুধু দেখব সক্রিয় ক্ষরণ। তাহলে সক্রিয় ক্ষরণ শুরু হইল, আমরা পড়ছি মূত্র সৃষ্টি এর 3য় ধাপ। কি কি ঘটনা ঘটে দেখো, আমাদের শরীরে কিন্তু অনবরত পেশিগুলো ভেঙে যাচ্ছে, তাহলে ক্রিয়েটিনিন উৎপন্ন হচ্ছে, রাইট? ক্রিয়েটিনিন, তো ক্রিয়েটিনিন এখানে ফিল্টার হয় নাই, এখানে ফিল্টার হয় নাই, তাহলে আমাদের রক্তে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এগুলো কি হবে, এই যে এই পাশে একটা রক্তনালী গেছে, এইটাকে আমরা কি বলছিলাম, পেরিটিউবুলার রক্তনালী, তাই না? প্রথম দিন বলেছিলাম আমরা, দ্বিতীয় দিনে। তাহলে ক্রিয়েটিনিন করবে কি, এখান থেকে এখানে আসবে, আসার পথে যেহেতু এই দেয়ালটা আছে, এই দেয়ালটা ভেদ করতে গেলে তাকে লাগে এটিপি। এই জন্যই আমরা বলছি সক্রিয় ক্ষরণ। ক্লিয়ার? বোঝা গেল? আমি একটু পরে এটা কিন্তু বলবো। 2 নাম্বার হচ্ছে এটা আসলে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা বোঝায়। তাহলে অ্যামোনিয়াম। 3 নাম্বার হচ্ছে কোলিন। 3 নাম্বার হচ্ছে সেরোটোনিন। তো আরেকটা হচ্ছে হিস্টামিন। দেখো এই জিনিসগুলো কি, হিস্টামিন দেখো রক্তের মধ্যে অ্যালার্জিক বিক্রিয়া দেয়। শ্বেত রক্তকণিকা যদি ভেঙে যায়, বেজোফিল যদি ভেঙে যায়, তাহলে হিস্টামিন ক্ষরণ করে। তাহলে রক্তনালীতে ঘুরতেছে, কোথায় যে রক্তনালীগুলোতে ঘুরতেছে,
সেরোটোনিন এবং কোলিন এগুলা কি? নিউরোট্রান্সমিটার। নিউরনের থেকে নিউরনে খবর নিয়ে যায়, ট্রান্সমিট করে, এই জন্য এদেরকে বলা হয় নিউরোট্রান্সমিটার। তাহলে এগুলো রক্তে রক্তে ঘুরতেছে, নিউরনের কাজ শেষ হয়ে গেলে রক্তে চলে যায়। অ্যামোনিয়াম এর একটা স্পেশাল কাজ হচ্ছে রক্তের অ্যাসিড কখনো বাড়ে কখনো কমে। রক্তের অ্যাসিড কখনো বাড়ে কখনো কমে, এটাকে একটা নির্দিষ্ট মাত্রায় রাখতে হবে, হিমোস্ট্যাটিক মাত্রায় রাখতে হবে, স্থির মাত্রা। তো ওই স্থির মাত্রায় রাখার জন্য মাঝে মাঝে ওই অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিয়ে বের হয়ে চলে যায়, তাহলে রক্তের ক্ষেত্রে ঠিক হইল। বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে এই পাশে বের হয়ে চলে যায়, তাহলে রক্তের পিএইচটা ঠিক থাকছে। কোত্থেকে আসে এটা? ক্রিয়েটিনিন রক্তনালী থেকে এখানে আসে, অ্যামোনিয়াম রক্তনালী থেকে এখানে আসে, এই নিউরোট্রান্সমিটার দুইটা এখান থেকে এখানে আসে, আর অ্যালার্জিক বিক্রিয়া যে দেয় হিস্টামিন সেও এখান থেকে এখানে আসে। তাহলে দেখো ক্ষরণ হচ্ছে, এবং ক্ষরণ করতে গেলে তোমাকে এটিপি খরচ করতে হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সক্রিয় ক্ষরণ। আরও কিছু স্পেশাল ছোটোখাটো জিনিস আছে যেগুলা এখান থেকে ক্ষরণ হয়, এখান থেকে ক্ষরণ হয়, এখান থেকে ক্ষরণ হয়, একটু দেখে নিবা, বাট প্রধান কিন্তু এগুলা। ঠিক আছে, তো আমি আর আসলে তোমাদের বিরক্ত করছি না এই টপিকের মধ্যে। তো এখানে কিছু প্রশ্ন আছে, তোমাদের প্রশ্ন আসে মনের মধ্যে, সেটা হলো আমরা তো জানি এই পাশে যে কোনো জায়গায় কৌশিক জালিকা তৈরি হলে এক পাশে ধমনী প্রবেশ করে আর এক পাশে শিরা বের হয়। আমরা তো জানি যে একটা কৌশিক জালিকার এক প্রান্ত শুরু করে ধমনী আর এক প্রান্ত শুরু করে শিরা। তাহলে এখানে কেন ধমনী? কেন ধমনী? ধমনী শুরু হয়ে ধমনী হয়েছে। ইউরিয়া ইউরিক অ্যাসিড পুনঃশোষণ হয় না? জি হয়। আচ্ছা, আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে এটা একটা রক্তনালী, গিয়ে সে সরু সরু নালিকায় বিভক্ত হচ্ছে, এটা হচ্ছে ধমনী। তাহলে অক্সিজেন আছে এর এখানে, চাপ সহ যাচ্ছে, তাহলে এগুলোতে কোষ আছে, কোষের চারপাশে এরকম সরু সরু রক্তজালিকায় বিভক্ত হয়েছে, হয়ে আবার এরা একসাথে হয়, হয়ে চলে যায়। তাহলে এটার নাম হচ্ছে শিরা। শিরায় কি আছে? কার্বন ডাইঅক্সাইড, চাপ কম বা চাপ নাই। ক্লিয়ার? তো ধমনী শুরু হয়, শিরা হিসাবে শেষ হয়। কারণ কি? কারণ হচ্ছে এই কোষগুলোকে খাবার যদি দিতে চাও তুমি, তাহলে কৈশিক জালিকায় বিভক্ত হতে হয়, যে এরকম জালিকার মতো নালিকা, এগুলা ছিদ্রযুক্ত, এগুলোর ভেতর দিয়ে আসলে অক্সিজেনটা বের হয়, হয়ে কোষে যায়। আবার কার্বন ডাইঅক্সাইড যে কোষে তৈরি হচ্ছে, এখান থেকে বের হয়ে এই ছিদ্র পথে এখানে প্রবেশ করে এই পাশে চলে যায়। খেয়াল করছো? তাহলে আমি এদিক থেকে চাপ দিচ্ছি, ধমনী দিয়ে এখানে খাবার দিচ্ছে, তারপর এই চাপের কারণে বের হচ্ছে, যেহেতু একটা সময় এখানে ভরে যাবে, এগুলো কিন্তু এই পেছনের চাপের জন্য কিন্তু শিরায় প্রবেশ করে। তাহলে শিরাতে সাধারণত চাপ কম বা চাপ নাই। আচ্ছা, যাই হোক, এত কঠিন না। তো দেখো এখানেও তো ধমনী হওয়ার কথা ছিল, কৌশিক জালিকার পর এখানে শিরা হওয়ার কথা ছিল, তাহলে কেন হয়নি? এটা হচ্ছে বৃক্কের জন্য স্পেশাল, যে এখানে ধমনীগুলো কৌশিক জালিকা হয়ে ধমনী তৈরি করে। তাহলে এরা কি কখনো শিরা তৈরি করে না? করে। এই যে এই নালিকাটা বাইর হইল না, এবার গিয়ে সে কৌশিক জালিকা তৈরি করবে, করে কিডনির যে কোষগুলো আছে অক্সিজেন দিবে, কার্বন ডাইঅক্সাইড নিবে, তার মানে এইটা গিয়ে আবার সে কৌশিক জালিকায় বিভক্ত হবে, অ্যাফারেন্টটা গিয়ে আবার সে শিরা তৈরি করবে। তাহলে এখানে সে কি করবে? অক্সিজেন দিবে, কিডনি থেকে কার্বন ডাইঅক্সাইড নিবে। বোঝা গেল? তাহলে স্পেশাল হচ্ছে দেখো, ধমনী থেকে একবার কৌশিক জালিকা, তারপর ধমনী, এখানে এসে আবার নর্মাল ব্যাপারটা করছে, ধমনী কৌশিক জালিকা তৈরি করে শিরায় রূপান্তর হয়েছে। ঠিক আছে, শেষ। 2 নাম্বার প্রশ্ন, আমি একটা এখানে প্রশ্ন লিখে রেখেছি, কেন নালিকায় পুনঃশোষণ ঘটে? দেখো এইটা হচ্ছে একটা জায়গা, এটার নাম হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা নিকটবর্তী পেঁচানো নালিকা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো?
তো এই জায়গায় কেন কোনো কিছু আসার পর আবার রক্তনালীতে ফিরে যায়, পাশ দিয়ে চলে যাওয়া রক্তনালীতে, পাশ দিয়ে চলে যাওয়া রক্তনালীতে কেন আবার ফিরে যায়, কেন পুনঃশোষণ ঘটে, কি এমন স্পেশালিটি আছে? এটা কিন্তু তোমাদের বইয়ে কারণগুলো বলা আছে, আমি জাস্ট ব্যাখ্যা করে দেখাবো। আমি একটু এটা জুম করি। এটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা, এটা হচ্ছে রক্তজালক। ক্লিয়ার? তাহলে এইটার মধ্যে এই যে এই নালীটা কিন্তু এটা, তাহলে এইটার মধ্যে গ্লুকোজ আসছে, সোডিয়াম পটাশিয়াম আসছে, অ্যামাইনো অ্যাসিড আসছে, ইউরিক অ্যাসিড আসছে, আরও কিছু আসছে, তারপর হচ্ছে ভিটামিন আসছে। এখন সব তো আমরা বের করে দিচ্ছি না মূত্র আকারে ভাই, কিছু ফিরিয়ে আনতেছি। তাহলে এই দেয়ালে নিশ্চয়ই এমন কিছু ব্যাপার স্যাপার আছে এই দেয়ালে যার জন্য এই জিনিসগুলো এই পাশে চলে যায়, তাই না? প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে, দেখো এখানে ভিলাই আছে, আমি কিন্তু একদিন বলেছিলাম যেখানে ভিলাই আছে। তা ভিলাইয়ের কাজ কি? শোষণতল বৃদ্ধি করা, তার মানে শোষণের জন্যই কিন্তু ভিলাই। তাহলে ভিলাই এখানে থাকতো না যদি সে পুনঃশোষণ না করতো। তাহলে দেখো এগুলো হচ্ছে ছোট ছোট ভিলাই বা মাইক্রো ভিলাই। তাহলে ভিলাই কেন থাকে? শোষণতল বৃদ্ধি করতে, শোষণতল বৃদ্ধি করতে। তাহলে যেহেতু শোষণতল সে বৃদ্ধি করছে, তাহলে তো এখানে শোষণ হবে। শোষণ মানেই হচ্ছে পুনরায় শোষণ বা পুনঃশোষণ। ক্লিয়ার? তাহলে ভিলাই থাকার জন্য কিন্তু শোষণ হচ্ছে। এক। দুই নম্বর হচ্ছে বেজাল চ্যানেল। বেজাল চ্যানেল খুব ভালো করে খেয়াল করো। এই যে ভিত্তিটা দেখতেছো, ভিলাই দ্বারা তো পুনঃশোষণ হইল। এই ছবিটা আমি আর একটা জুম করে পাশে দিই, এই জায়গাটা, এটা হচ্ছে যে নীল দেয়ালটা দেখতে পাচ্ছ, সেটা আমি দিলাম এটা, আর এর উপরে হচ্ছে এটা, আর এই যে পাশ দিয়ে চলে গেছে রক্তনালী। ক্লিয়ার? মহিবুল্লাহ দেখতে পাচ্ছ? বেজাল চ্যানেল। হোয়াট ইজ বেজাল চ্যানেল? এই যে এটা দেখতেছো ভিত্তি নালী, মানে ভিত্তি ঝিল্লি। এইগুলো যদি গাছ হয় তাহলে এই দেয়ালটাই হচ্ছে কিন্তু ভিত্তি, রাইট? এটা হচ্ছে ভিত্তি। দুই নম্বর হচ্ছে হোয়াট ইজ চ্যানেল? চ্যানেল মানে কিন্তু যাতায়াতের রাস্তা, তাই না? টেলিভিশনে আমরা একটা চ্যানেল সেট করি, তার মানে কি? এই চ্যানেল বা এই রাস্তা দিয়ে এই নেটওয়ার্কটা আসে, তাই না? ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেল মানে কি? ইংল্যান্ড থেকে এই চ্যানেলের মাধ্যমে পার হইলেই তুমি কিন্তু ফ্রান্সে যাইতে পারবা। এটা ইংলিশ চ্যানেল। তাহলে চ্যানেল মানে হচ্ছে রাস্তা। তাহলে বেজাল চ্যানেল মানে কি? এই ভিত্তি যে পর্দাটা আছে এখানে কি চ্যানেল বা রাস্তা আছে, এইটা দিয়ে পার হয়। তাহলে আমি প্রথমে কিন্তু ভিলাইতে, মাইক্রো ভিলাইতে পুনঃশোষণ ঘটাইলাম এখানে, মানে প্রথমটা যে টেনে আমরা এখানে নিয়ে আসলাম কি? গ্লুকোজ, সোডিয়াম, পটাশিয়াম, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন। এরপর এই যে এখানে চ্যানেল আছে, এই চ্যানেলগুলো দিয়ে সে যেতে পারে। তাহলে দেখো বেজাল চ্যানেলের উপস্থিতি, বোঝা গেল? 2, 3। তাহলে আমরা দুইটা দেখলাম। 3 হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এগুলো তো কোষ, কোষ না এগুলা মহিবুল্লাহ? এগুলো কোষ না? এখন তোমার এলাকা দিয়ে যদি গ্লুকোজ, সোডিয়াম, পটাশিয়াম, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন বারবার পার হয়, তাহলে তোমার এলাকার মানুষগুলো তো কাজ করছে যেহেতু চ্যানেল হিসাবে, বা আশেপাশের কোষগুলোয় কাজ করছে, তাহলে তোমরা কিন্তু দুর্বল হয়ে যাও, কোষগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে। তাহলে কোষগুলোকে সবসময় শক্তি দিতে হবে। খুব বেশি যদি শক্তি দাও, কোষগুলো বেশি কাজ করবে, চ্যানেল দিয়ে বেশি পারাপার হবে। তো বেশি শক্তি দিতে গেলে কি লাগবে? বেশি পরিমাণ মাইটোকন্ড্রিয়া, কারণ মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপন্ন হয়। তাহলে এইখানে যে কোষগুলো আছে এদের বেশি বেশি মাইটোকন্ড্রিয়া আছে, ঠিক আছে? তাহলে বেজাল চ্যানেল শেষ, মাইটোকন্ড্রিয়া শেষ। এবার হচ্ছে পেরিটিউবুলার রক্তজালক। এখানে অনেকগুলো পেরিটিউবুলার রক্তজালক থাকে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টিউবিউল,
রেনাল টিউবিউল বা বৃক্কীয় নালিকা, নালিকার পাশ বরাবর এইরকম কিছু সরু সরু রক্তনালী থাকে। যেহেতু পার্শ্বে আছে তার মানে হচ্ছে প্যারা বা পেরি, পেরি মানে হচ্ছে প্রান্তে। ক্লিয়ার? কার পাশে আছে এরা? এই টিউবিউলটার পাশে আছে, এই জন্য এটাকে বলে পেরি টিউবুলার। এগুলো যেহেতু রক্ত জালক বা রক্তনালী, এই জন্য বলা হয় রক্ত জালক। পেরি টিউবুলার রক্ত জালকের উপস্থিতি বেশি অনেক থাকে। তার মানে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, ওখানে যদি ভিক্ষুক থাকে তাহলেই তো তুমি তাকে ভিক্ষা দেওয়া। ভিক্ষুক নয়, তুমি কি রাস্তায় টাকা পয়সা ফেলবা? ভিক্ষুককে কিন্তু তুমি 500-1000 টাকা দিতে পারো, কিন্তু কখনোই তুমি রাস্তায় 1 টাকাও ফেলে দিবা না, যেটা বেশি হয়েছে এটা দিয়ে দিই, তেই কখনো। তাহলে এখানে ফিল্টার করতেছে, পাশে যদি ভিক্ষুক থাকে, পেরিটিউবুলার রক্ত জালিকা থাকে, তুমি তো তাকেই দিতে পারবা, আছে বলেই তুমি দিচ্ছ। এই হচ্ছে ঘটনা। কেন পুনঃশোষণ ঘটে? তাহলে এই প্রশ্নটা আসতে পারে। মাইক্রোভিলাই আছে, পুনঃশোষণ করে। বেজাল চ্যানেল আছে পারাপারের জন্য। মাইটোকন্ড্রিয়া বেশি বেশি আছে, বেশি শক্তি দেওয়ার জন্য, কোষগুলো যেন কাজ করতে পারে। পেরিটিউবুলার রক্তজালক আছে, ভিখারির মতো কাজ করছে, তাহলে তাকে আমরা পুনঃশোষণ করার পর দিয়ে দিব। ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? মাইক্রোভিলাই কেন? ভিলাই মানে হচ্ছে আঙ্গুলের মতো অভিক্ষেপ, তাহলে ওরা আঙ্গুলের মতো হয়ে আছে। আরো জোরে। এই জন্যই ভিলাই, যেহেতু এগুলো খুবই ছোট ছোট, এই জন্য মাইক্রো ভিলাই বলা হয়। গ্লোমেরুলাসে ফিল্ট্রেট হয়, তাইলে কি নালিকাতে পুনঃশোষণ হয়, হয়ে গ্লোমেরুলাসে ফিরে যায়? গ্লোমেরুলাসে কেন ফিরবে রে? ছাকনি আছে, ছাকনির নিচে যদি ফিল্ট্রেটগুলা বা বজ্রগুলা বা যেগুলো আমরা ছাকন করলাম ওগুলো যে জমা হয়, তাহলে এগুলো কি আবার ভেসে বা এখান থেকে উড়ে গিয়ে এখানে যাবে ছাকনির উপরে? আবার তো ছাকনি হয়ে যাবে। তাহলে সে তারা কি করবে? তারা পাশ দিয়ে চলে যাবে। নালিতে যেহেতু নামলো, তার নালির পাশে রক্তনালিকায় চলে যাবে। ক্যামেরা তুমি এত কাছে নিয়ে এসছো কেন? আমি তো নিচে লিখতেছিলাম, ওরা কি বুঝতে পারতেছিল? ওদের কষ্ট দিতেছো কেন তুমি? আচ্ছা, আজকে আমরা পুরো ডায়ালাইসিস। তো এই দেখো, এই যে আনিস তৈরি করলো, মূত্র তৈরি করলো, তার আগে আমরা দেখেছিলাম কিভাবে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ তৈরি করে। তো এই কাজগুলো যদি ঠিকঠাক না করতে পারে নেফ্রন, তাহলেই কিন্তু ধরে নেওয়া যায় কিডনিতে প্রবলেম হয়েছে। তাহলে কিডনি ঠিকঠাক ফিল্টার করতে পারছে না। কিডনি যদি রক্তকে ফিল্টার না করে, তাহলে রক্তের মধ্যে কিন্তু ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিনগুলো জমে থাকা শুরু করবে। যদি জমে থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারি আমাদের শরীরে বজ্র জমা হচ্ছে, কারণ কিডনি বের করে দিতে পারছে না, রাইট? তো এখন কাজ কি আমাদের? কিডনির মতো আমরা কোনো একটা যন্ত্র ব্যবহার করি, শরীর থেকে একটা নালি বের করে ওই যন্ত্রের মধ্যে দিয়ে দেই, ও ফিল্টার করে বজ্রগুলো আলাদা করলো, করে আবার পরিশ্রুত বা ফিল্টার হওয়া বিশুদ্ধ রক্তটা আমাদের শরীরে আবার পাঠিয়ে দিল। রক্তনালী একটা বের করলাম, ফিল্টার করলাম, করে আবার ভালো রক্তটা শরীরে প্রবেশ করালাম, তাহলে বাইরে একটা যন্ত্রের মধ্যে নিয়ে গেলাম। তাহলে ওই মেশিনটার নাম হচ্ছে আসলে ডায়ালাইজার। তাহলে দেখো আমরা কিন্তু রক্তটাকে বিশুদ্ধ করলাম, এটাকে বলে ডায়ালাইসিস। তাহলে কিডনি যদি ঠিকঠাক কাজ না করে তখন আমরা ডায়ালাইসিসে যেতে পারি। তো তোমাদের বইতে কিন্তু কারণ নাই যে ডায়ালাইসিস কেন করা হয়। ডায়ালাইসিস কি শুধু কিডনির সমস্যা হলে, আকস্মিক কিডনি ফেলিউর হয়ে গেছে, তাতে কি আমরা ডায়ালাইসিস করব? তাৎক্ষণিক বৃক্ক বিকল হয়েছে, হঠাৎ করে বৃক্ক বিকল হয়েছে, তাহলে কি আমরা ডায়ালাইসিসে যাব? বাট আরও কারণ আছে। দেখো তোমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে, দেখবা খুব ইমোশনাল, কিছুদিন পর কি হবে না হবে দেখবা যে ওষুধ খাইছে, ড্রাগ নিচ্ছে, পয়জন। তো পয়জনগুলো তো রক্তে যায় না, পয়জনগুলো পরিপাক নালীতে যায়, শোষণ হয়ে যায় রক্তে। তো রক্তে যদি পয়জনের পরিমাণ বাড়ে, তাহলে সব কোষে কোষে পৌঁছা যাবে না পয়জনগুলো, বিপদে পড়বা না? তাহলে রক্ত থেকে পয়জনগুলো বের করতে হবে না? আকস্মিক আমরা তাকে ডায়ালাইসিস করতে নিয়ে যাবো। তাহলে পয়জন বা বিষ যদি আমরা খাই, তাহলে ডায়ালাইসিস করা যায়। তাহলে আমরা দুটো পেলাম, একটা হচ্ছে আকস্মিক বৃক্ক বিকল হলে ডায়ালাইসিস করতে পারি, আর একটা বিষ খেলে বা বিষাক্ত পদার্থ যদি শরীরে প্রবেশ করে তাহলে ডায়ালাইসিস করতে পারি। আরেকটা আছে
এটা হচ্ছে ড্রাগ। কে? এক সেকেন্ড দাও তো। আচ্ছা, আমি একটু ছোট একটা ফোন রিসিভ করছি। হ্যালো হ্যালো, ছোট একটা ফোন রিসিভ করছি, ছোট ফোন। হ্যালো, আচ্ছা আমার হচ্ছে 13 মিনিট আছে ক্লাস, আমি ক্লাস শেষ করে আসতে কই তো। ও আচ্ছা, ঠিক আছে, আমি আসতেছি। তুমি কোথায় আছো? হোস্টেল? আচ্ছা, আমি আসতেছি। আমার ভাই এত খারাপ। আমরা এখন ডায়ালাইসিস শিখবো। দেখো, আজকে আমরা যেভাবে ডায়ালাইসিস শিখবো বইতেই সব আছে, আমরা বইয়ের বাইরে অতিরিক্ত কিছু পড়ার ট্রাই করব না। পাশাপাশি আজকে যদি আমরা ওই জিনিসগুলো ভালো করে বুঝতে পারি, সারা জীবনের জন্য কিন্তু ডায়ালাইসিস ক্লিয়ার। মানে তোমাদের আর কিডনিও লাগবে না, কিডনি শরীর থেকে খুলে রেখে দিতে পারবা, এতই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আজকে আমি ব্যাখ্যা করে পড়াবো। আর আমার খুব ইচ্ছা ছিল আজকে মূত্রের ঘনত্ব কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, সোডিয়ামের মাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, প্রেশার কিভাবে নিয়ন্ত্রণ করছে আমাদের কিডনি, পিএইচ কিভাবে নিয়ন্ত্রণ করছে আমাদের কিডনি, আর এই জিনিসগুলো পড়াতে খুব মজার। দেখি আমরা যতটুকু পড়তে পারি ডায়ালাইসিস থেকে শুরু করি, ঠিক আছে? তোমরা তো জানোই যে যাদের কিডনি নষ্ট হয় তাদেরকে আমরা ডায়ালাইসিস করি। ডায়ালাইসিস, ডায়া মানে কিন্তু হচ্ছে অ্যাপার্ট। অ্যাপার্ট মানে হচ্ছে আলাদা, রাইট? আমরা তো ডায়ালাইসিস করে বজ্রগুলো আলাদা করে ফেলি রক্ত থেকে, তাহলে আমরা তো বলতেই পারি ডায়া। লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা। ভেঙে ফেলা শব্দটাকে কিন্তু আমরা অন্যভাবে ভাবতে পারি, সেটা হলো দুটো একসাথে আছে, আমি ভেঙে ফেললাম কলমটা, দেখো এটা একদিকে হলো এটা একদিকে হলো, আলাদা হলো না? আলাদা হলো কি না? তার লাইসিস মানে কিন্তু আলাদাও হওয়া, আলাদা হওয়া। দেখো মানে পুরো ব্যাপারটা আসলে হয়ে গেল যে আলাদা করে ফেলা। আমি তো এটা অ্যাপার্ট লিখছি, অ্যাপার্ট লাইসিস মানে দুইটা জিনিস আলাদা করে সরাই ফেলা, ভেঙে ফেলা। আর ডায়ালাইসিস মানে হচ্ছে এটা। ডায়া মানে হচ্ছে অ্যাপার্ট, লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা, আলাদা করে দেওয়া। দুইটার মিনিং কিন্তু এক না, কিন্তু সামহাও মিনিং দুটো এক হয়ে গেছে লিখতে গিয়ে। তো তোমরা জানলেই হবে ডায়ালাইসিস মানে বজ্রগুলোকে আলাদা করা, ঠিক আছে? কীভাবে করতে পারি আমরা? এক হচ্ছে হিমোডায়ালাইসিস। ক্লিয়ার? হিমোডায়ালাইসিস। 2 নম্বর হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হিমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস কি জিনিস এখন আমি এগুলা ব্যাখ্যা করব। তোমরা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছ? নেফ্রনের মেকুলা ডেন্সা কি স্যার? তো আপনারা একটা কাজ করবেন, এটা আমি আগে করতাম, ক্লাসের শেষের দিনে আমি একটা পোস্ট দেই যে আপনাদের এই চ্যাপ্টারে কোন কোন শব্দে প্রবলেম আছে, কোন কোন লজিকে প্রবলেম আছে, আপনারা পোস্ট করবেন। আমি একটা পোস্ট দিব, পোস্টের কমেন্টে করবেন। তাহলে আমি যেহেতু আরেকটা ক্লাস নিচ্ছি, বেসিকের ক্লাস, কারণ ওগুলো জানতে হবে, কীভাবে ঘনত্ব, কীভাবে প্রেশার, কীভাবে পিএইচ নিয়ন্ত্রণ করে আমাদের কিডনি।
তাহলে সেই দিন কিন্তু আমি এগুলো ব্যাখ্যা করব। মেকুলা ডেন্সাটা আমি অ্যাড করে রাখলাম, ঠিক আছে। এখন আমরা দেখব হিমোডায়ালাইসিস। তাহলে এটা হচ্ছে একটা মানুষ, এটা হচ্ছে মানুষের একটা হাত পা, বোঝা গেল। আর এইটা হচ্ছে একটা মেশিন। লুক, আমরা কি করব এখন, এর শরীর থেকে এটা হাত, একবার হাতের সামনের দিকটা, এই জায়গা থেকে কিন্তু আমরা নালি বের করি, একবার সামনের দিক থেকে, এখান থেকে না। আর পায়ের ক্ষেত্রেও কিন্তু একবারে এই জায়গা থেকে নালি বের করি, পাতার কাছাকাছি। তাহলে এখান থেকে আমরা একটা নালি বের করব। এটাতে কি থাকবে মহিবুল্লাহ? রক্ত। তোমরা তো জানো রক্ত মানেই হচ্ছে হিম, হিম মানে তো রক্ত, রাইট? তাহলে হিমটাকে আমরা বের করে গিয়ে এখানে ডায়ালাইসিস করছি, তাহলে এটার নাম কি হয়ে যাচ্ছে? হিম যোগ ডায়ালাইসিস, রাইট? হিম বা রক্তটাকে বের করে গিয়ে ডায়ালাইসিস করছি, তাহলে হিমোডায়ালাইসিস। কঠিন নামটা। তাহলে হিমোডায়ালাইসিসে কি করা হয়? শরীর থেকে রক্তটা বের করে মেশিনে নিয়ে গিয়ে ডায়ালাইসিস করতে হয়। পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে এটা করা হয় না। এটা কি আমি একটু পরে বলছি, ওকে? লুক, তাহলে আমাদের শরীর থেকে রক্ত বের হয়ে হয়ে এখানে চলে গেল। এখানে কিছু একটা আছে, তরল আছে, ভালো করে খেয়াল করো। এখানে আমরা কিছু তরল রাখছি। তোমরা যদি কখনো ডায়ালাইসিস ইউনিটে যাও মেডিকেলে, দেখবা যে কিছু পানি কিনতে পাওয়া যায়, এগুলোকে বলা ডায়ালাইসেট। ডায়ালাইসেট, এটা একটা সেট, ডায়ালাইসিসের একটা সেট, ডায়ালাইসেট। ক্লিয়ার? এই জিনিসটা, এই যে দেখতে পাচ্ছি এগুলা তরল। এই তরলে কি কি থাকে? এই তরলে থাকে লবণ, এই তরলে থাকে খাবার, মানে গ্লুকোজ। কারণ তোমার রক্ত কিন্তু লবণ আছে, রক্ত কিন্তু খাবার আছে, রাইট? ভালো করে খেয়াল করো, খুব ভালো করে। তাহলে এগুলাতে লবণ আছে, খাবার আছে। ঘনত্বটা কেমন? খাবার কি আমরা অনেকগুলো দিয়ে দিছি? লবণ কি আমরা অনেক দিয়ে দিছি? না। আমার স্বাভাবিক শরীরে যে রক্ত আছে, এই রক্তে যে পরিমাণ লবণ থাকে, এই রক্তে যে পরিমাণ খাবার থাকে, খাবারটা একটু বেশি দেই, তারপর বাদ দাও, যে পরিমাণ লবণ, যে পরিমাণ খাবার থাকে স্বাভাবিক রক্তে, এই দ্রবণটাতে বা এই সেটটাতে আমরা সেই পরিমাণ লবণ, সেই পরিমাণ খাবার দিলাম, ঠিক আছে? এখন দেখো, যদি আমি এই যে রক্তনালীটাকে নিয়ে এটার ভেতর দিয়ে এরকম করে প্রবাহিত করি, বের করলাম, তাহলে মহিবুল্লাহ খুব ভালো করে খেয়াল করো, রক্তনালীর বাইরে আছে লবণ, বাইরে আছে খাবার, এই যে বাইরে ডায়ালাইসেটে। একই সাথে আমাদের রক্ততেও আছে লবণ, খাবার। এখন আমরা এই রক্তগুলো কেন নিয়ে এসেছি এই জায়গায়? কারণ আমাদের কিডনি কাজ করছে না, রাইট? তাহলে রক্তনালীর ভেতরে কিন্তু লবণও বেড়ে গেছে, খাবার হয়তো বা বাড়েনি, বাট হচ্ছে বজ্র বেড়ে গেছে। খেয়াল করে দেখো, লবণও বেড়ে গেছে কারণ আমরা খাচ্ছি, বজ্রও বেড়ে গেছে, পাশাপাশি হচ্ছে পানিও বেড়ে গেছে, তাই না? আমি একটু হচ্ছে এই সাইডে লিখে রাখি, এখানে দেখো ডায়ালাইসেট, খুব ভালো করে খেয়াল করো। আর এটা হচ্ছে রক্ত, এটা হচ্ছে আমার রক্ত। তাহলে আমার রক্তে কি হয়েছে? লবণ বেড়ে গেছে কারণ আমার কিডনি কাজ করছে না। 2 নম্বর হচ্ছে পানি বেড়ে গেছে কারণ কিডনিতে পানি বের করতে পারছি না। বর্জ্য মানে তো যে ইউরিক অ্যাসিড, তাই না? বেড়ে গেছে কারণ কিডনি কাজ করছে না, বের করে দিতে পারছে না। বাট ডায়ালাইসেট যে দ্রবণটা আছে, দেখো, লবণ একজন নর্মাল মানুষের মাত্রা, পানি একটা নর্মাল মানুষের মাত্রা, বজ্র নাই, দেখছো? তো এখন আমাদের রক্তগুলো যখন ডায়ালাইসেটের ভেতর দিয়ে যাবে, তাহলে দেখো কি হবে, এদিকে লবণ বেশি, রাইট? কিছু লবণ বের হয়ে যাবে এদিকে, এদিকে পানি বেশি, কিছু পানি এদিকে চলে যাবে, এদিকে বজ্র বেশি, এই বজ্রগুলো সবগুলো এই পাশে চলে যাবে। সব প্রথমবার না গেলেও কিন্তু ধীরে ধীরে যাবে, কয়েকবার যখন যাওয়া আসা করে।
কারণ ডায়ালাইসিসের মধ্যে এই জিনিসগুলো কম আছে, যেদিকে কম সেদিকেই তো যাবে, তাই না? তাহলে এখন আমরা ডায়ালাইসিসটা ওখানে রাখবো, এখানে যে ডায়ালাইসিসগুলো রাখছে এখানে ফেলে দেবো না, দিয়ে আবার দিব না, তাহলে আবার দিলে কী হবে, আবার কিছু এখান থেকে বের হয়ে যাবে। ফেলে দিলাম, আবার ডায়ালাইসিস দিলাম, তাহলে আবার এখান থেকে কিছু বের হয়ে যাবে। খেয়াল করে দেখছ? এইভাবে কিন্তু আমরা রক্তের বজ্রগুলো দূর করি। কারণ ঘনত্বের পার্থক্যের জন্যই রক্তনালীরগুলা ডায়ালাইসিস দ্রবণে যায়। বোঝা গেল? তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো? এর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা ছিল এইটা। ভাইয়ারা, আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? ভাইয়া এবং আপুরা কমেন্ট করছে না কেন? সাবাস, খুবই ইম্পর্টেন্ট টপিক ছিল এটা। শেষ। এবার দেখো, রক্তটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসতেছি কোথায়? আবার ওই জায়গাতে নিয়ে আসতেছি। এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে আমার শরীরের ভেতরে রক্ত আছে, আমি একটা নালী ছিদ্র করে দিব, ওই ছিদ্র পথ দিয়ে একটা তার থাকবে, টিউব, এটার নাম কিন্তু ক্যাথেটার। ক্যাথেটার ক্যাথেটার কি? ক্যাথেটার হচ্ছে একটা সরু টিউব যেটা দ্বারা শরীরের ভেতরে কোনো জিনিস বের করে দেওয়া হয়। ক্লিয়ার? তাহলে এটার নামও একটা ক্যাথেটার, ভেতরে প্রবেশ করাচ্ছে, বা একটা নালী, যাই হোক। তো এখন দেখো, এইটাতে যখন রক্তটা বের হয় এই পাশে, এইটা দিয়ে শরীরের বাইরে যাচ্ছে না মহিবুল্লাহ? শরীরে যদি বাইরে যেতে চায় তাহলে আমাকে একটা চাপ দিয়ে বের করে দিতে হবে না? তাহলে আমি হৃৎপিণ্ড থেকে চাপ দিব, দিলেই তো বের হয়ে যাবে। আর একবার বের হয়ে গেলে সমস্যা নাই, ভেতরে যদি অভাব হচ্ছে তাহলে এমনি অভাবের জন্য চলে আসবে, তাই না? তাহলে চাপ দিয়ে চাপ সহ বের করে দিচ্ছি। তাহলে চাপ কোথায় থাকে? শিরা না ধমনীতে? ধমনীতে। সাবাস। কারণ ধমনীগুলো হৃৎপিণ্ড থেকে আসে, তাই হৃৎপিণ্ড চাপ দিলেই ধমনীতে রক্ত চলে যায়। তাহলে এইটা কোন পথে আসবে মহিবুল্লাহ? শিরা পথে। কারণ শিরায় কোনো চাপ নাই এখানে, তাহলে খুব সহজে এসে এরা চাইলেই ঢুকে যেতে পারবে। বোঝা গেল? এই যে আমরা ইঞ্জেকশন দিই এখানে, তো ইঞ্জেকশন যখন দেই বা কোনো কিছু রক্ত নেই, আমরা কিন্তু ধমনী থেকে নেই না। কারণ ধমনীতে যদি আমরা সিরিঞ্জ ঢুকাই দেই তাহলে ফিনকি দিয়ে কিন্তু রক্ত বের হবে, কারণ ধমনীতে কি আছে? চাপ আছে। পাশাপাশি ধমনীতে যদি আমরা কিছু ঢোকাই দিতে চাই, ধমনী কিন্তু ওটা নিবে না। কারণ কি? ও তো এমনিতেই নিজের চাপ, তুমি ভেতরে দিতে পারবা না। তাহলে শিরা থেকেই নিচ্ছি, শিরা থেকে প্রবেশ করাচ্ছি, তাই না? তাহলে আমরা যে এই যে রক্তনালীটা দেখতে পাচ্ছি, এটা কি? শিরা না ধমনী? শিরা। তাহলে শিরাগুলো কি শরীরের বাইরের দিকে থাকে না ভেতরের দিকে থাকে? বাইরের দিকে থাকে। ধমনীগুলো কোথায় আছে? শরীরের ভেতরের দিকে। মাংসগুলো কাটলে ভেতরে পাবো। তাহলে ধমনীগুলো থাকে গভীরে। কারণ কি? এই বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। নইলে আমি যদি এখানে একটা ঘড়ি পড়তাম, এই জায়গার কথায় ভাবো, কারণ এই যে এগুলো তো হচ্ছে শিরা, যদি আস্তে করে একটা ঘড়ি পড়ি তাহলে যদি ধমনী হতো, রাস্তাগুলো কিন্তু ব্লক হয়ে যেত, প্রচণ্ড চাপ খাইতো। তাহলে ধীরে ধীরে কিন্তু এই যে এই রক্তনালীগুলো কিন্তু ফুলে যেত, তাই না? এই কোষগুলো তখন রক্ত পেত না, এগুলো পচে যেত। বোঝা গেল হিউম্যান বডি কত নিখুঁত? একটা জিনিস নাই এখানে অতিরিক্ত, একটা জিনিস নাই এখানে অকাজের। প্রিয় স্টুডেন্টরা, বুঝতে পারছো সবাই? পেরিটোনিয়াল শব্দটিকে একটু ভেঙে বলুন। ভেঙে বলবো? বলার জন্য তো আমি এখানে আসছি, তাই না? টাইম কত বাজে এখন? 59 মিনিট, 60 মিনিট। তারপর আমি একটু ধারণা দিয়ে যাই তাদেরকে। আচ্ছা, এই অংশটুকু মিশাই দিই, যেহেতু আমি আজকে পড়াচ্ছি না, এটা মিশাই দিচ্ছি। আর এটা তো পড়া শেষ হয়েছে। ডায়ালাইসিস কেন করতে হয় আমরা বলেছিলাম যে কোনো ওষুধ বা কোনো বিষ বা কিডনির ফেলিওর হলে আমরা ডায়ালাইসিস করি। ডায়ালাইসিসের প্রকারভেদ বলেছি,
দ্বিতীয় বা পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা আমি পড়াইনি, আমি এখন একটু দেখাই দিব, তাইলে তোমাদের ক্লিয়ার হবে। ডায়ালাইজার কি, ডায়ালাইসেট কি, এটা কিন্তু আসে পরীক্ষায়। ডায়ালাইজারটা আসে না, ডায়ালাইসেট আসে। ডায়ালাইজার যে ডায়ালাইসিস করছে মানে মেশিনটা, তাহলে মেশিনটার নাম ডায়ালাইজার। হোয়াট ইজ ডায়ালাইসেট? ওই যে তরলটা, দ্রবণটা যেটা মেশিনের ভেতরে আছে, যেখানে বজ্রগুলো চলে যায়। তো তোমাদের প্রশ্ন আসে যে ডায়ালাইসেটের বৈশিষ্ট্য কী, ডায়ালাইসেট যে দ্রবণটা আছে বৈশিষ্ট্য কী? তাহলে খুব সহজ। আমাদের রক্তের যেমন পিএইচ, এটার পিএইচ তেমন, আমাদের রক্তের যেমন ঘনত্ব, এটারও ঘনত্ব তেমন। আমাদের রক্তে যে আয়নগুলো আছে, এটারও সেম আয়নিক ঘনত্ব। আমাদের যেমন তাপমাত্রা থাকে, এটারও সেম তাপমাত্রা। বোঝা গেল না? এখানে শুধু একটু আমরা অতিরিক্ত খাবার দেব, একটু অতিরিক্ত খাবার দেব, আর আর এখানে কিচ্ছু নাই। পড়লেই বুঝতে পারবা কোন আয়নগুলো থাকে, একটু দেখে নেবা। ঠিক আছে, তাহলে ডায়ালাইসেট পড়ে ফেললাম আমরা। ধমনী থেকে শিরায় কেন, মানে ধমনী দিয়ে কেন বের হয়, শিরা দিয়ে কেন প্রবেশ করে, এটা বলছি। এটা আমি গ্রুপে একটা আর্টিকেল লিখছি, তোমরা যদি চাও ডায়ালাইসিস লিখে আমাদের মাদার গ্রুপ আছে বায়োলজি হেটার, সার্চ করলে পাবা। আর এখানে একটা প্রশ্ন ছিল যে রক্তনালীটা বের হয়ে এখানে যে মেশিনটা ছিল, মেশিনের ভেতর দিয়ে কেন এইভাবে যায়। তো তোমরা তো জানোই এখন যে ওখানে ডায়ালাইসেটগুলো ছিল কম ঘনত্ব, আমাদের রক্তের বেশি ঘনত্ব, তাহলে আমাদের রক্ত থেকে জিনিসপত্রগুলো ওখানে চলে যায়, তাই না? এটাই কিন্তু প্রধান নীতি। এটাকে বলা হয়, এটাকে বলা হচ্ছে, শব্দটা আমি ভুলে গেছি, আমি একটু পরে বলবো। পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা আমরা দেখি। লুক, একটা মানুষ, এটা কি ডায়াফ্রাম। মেডিকেলে গেলে কিন্তু যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দিস, তোমার একটা এরকম দেখাবে এটা কি জিনিস, তখন তুমি কিন্তু ডায়াফ্রাম বললে তোমারে কিন্তু গুলি করে দেবে। ডায়াফ্রাম বলা যাবে না, এটার নাম হচ্ছে দি ডায়াফ্রাম। দি ডায়াফ্রাম কেন দি ডায়াফ্রাম, তার মানে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এটাকে, রাইট? তো আমাদের শরীরে কিন্তু অনেকগুলো পর্দা আছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পর্দা হলো এটা, সামিয়ানা হলো এটা। এই জন্য এটাকে দি ডায়াফ্রাম বলা হয়। এছাড়াও অনেক ডায়াফ্রাম আছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে ডায়াফ্রাম। তাহলে নিচটা হচ্ছে পেট, রাইট? পেটে আছে কি, নাড়িভুঁড়ি। তাহলে এই যে চারপাশে একটা আবরণ আছে, বোঝা গেল? একটু ভালো করে খেয়াল করো, চারপাশে একটা আবরণ আছে। তাহলে এই যে এটা হচ্ছে পৌষ্টিক নালী, এগুলা। তো পৌষ্টিক নালীর পেরিফেরি বা প্রান্ত দিয়ে যে এটা আছে, আবরণটা আছে, এটাকে বলা হচ্ছে পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম। ক্লিয়ার? তাহলে আমাদের যে উদর গহ্বর আছে, এই যে উদর গহ্বর, এর যে আবরণটা আছে, এটার নামই হচ্ছে পেরিটোনিয়াম। তো এখানে কি করা হয়, এখানে হচ্ছে মেশিন লাগে না, তোমার শরীরের ভেতরে এই আকামটা করে, ডায়ালাইসিসটা করে। তো এটার একটাই সুবিধা, সেটা হলো তাড়াতাড়ি হয়, পাশাপাশি হচ্ছে একটু হাঁটাচলা করা যায়। পেটের ভেতরে ডায়ালাইসিসের যে উপাদানগুলো আছে না, এই যে এখানে প্রবেশ করা যায়, এই গর্তের মধ্যে, ফাঁকা জায়গার মধ্যে দিলে কি হবে, একটু ভালো করে খেয়াল করো। এখানে তুমি একটা পেটে ছিদ্র করলা, ছিদ্র করার জন্য একটা পাইপ লাগবে না ওখানে? তুমি চাইলে ওটা রেখে দিতে পারো, কারণ 7 দিন পর তো আবার ডায়ালাইসিস করবে। পেটে ছিদ্র করলা, করে এই ছিদ্র পথে ভেতরে, অর্থাৎ এই যে আমাদের যে গহ্বরটা আছে, নাড়িভুঁড়ি যেখানে আছে, সেখানের মধ্যে তুমি ডায়ালাইসেট যে দ্রবণটা ছিল দিয়ে দিলা। বোঝা গেল? তাহলে দেখো কি হইলো, এগুলো হচ্ছে ডায়ালাইসেট। পেটের ভেতরে এখন গড়াগড়ি খাচ্ছে, রাইট? এবার ভালো করে খেয়াল করো, এই যে প্রাচীরটা আছে, এটা তো আমাদের শরীরের প্রাচীর, এটা একটা স্পেশাল প্রাচীর। সেটা হলো, আমাদের তো রক্তনালীগুলো এরকম এদিকে, তাই না মহিবুল্লাহ?
তো রক্তনালীতে বজ্র বেশি হয়েছে, ডায়ালাইসিসে তো বজ্র নাই, তাহলে বজ্রগুলো এদিকে আসে। রক্তনালীতে পানি বেশি হয়েছে, পানিগুলো এদিকে আসে। রক্তনালীতে ইউরিয়া, ইউরিক অ্যাসিড যেগুলো আছে এখানে তো নাই, তাহলে এগুলো এখানে আসে। তো যা বেশি হবে রক্তের মধ্যে, শরীরের রক্তের মধ্যে, এগুলো তো কৌশিক জালিকা। প্রত্যেকটা জিনিসের চারপাশে কৌশিক জালিকা আছে। দেখো আমরা যখন একটা লবণ পানির মধ্যে হাত ঢুকাই, তখন কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আমাদের স্কিনগুলো কিন্তু কুঁচকে যায়। কারণ কি, আমাদের স্কিনের ভেতরের পানিটা বের করে নিচ্ছে, তাই না? ঠিক তেমনি তাহলে আমাদের স্কিনে কি আছে? কৌশিক জালিকা আছে, ছিদ্রপদ আছে, যেটা তার বাইরের সাথে যোগাযোগ করতে পারে এটা পানির মধ্যে রাখলেও। তাহলে এ কেন পারবে না? এর মধ্যে তো কৌশিক জালিকা আছে, রক্তনালী আছে। তাহলে এখান থেকে বজ্রগুলো এখানে আসবে ওই আগের মতো, এখান থেকে কিছু আয়ন আসবে এখানে, এখান থেকে হচ্ছে পানি আসবে। পরবর্তীতে আমরা কি করব? এই ফুটা দিয়ে আমরা একটা টেনে এটাকে বের করে ফেলে দেবো, আবার আমরা নতুন করে এখানে ডায়ালাইসিস দেবো। যতক্ষণ পর্যন্ত নর্মাল হচ্ছে না শরীর, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। বোঝা গেল? তাহলে আমরা কিন্তু এবার কোনো ডায়ালাইজার মেশিন ব্যবহার করলাম না। ডায়ালাইজার মেশিনে যে দ্রবণটা দিতাম সেটা আমরা এখন পেটের মধ্যে দিচ্ছি। ডায়ালাইজার মেশিনে যে পাতলা পর্দাটা ছিল, যেটা দ্বারা হচ্ছে রক্ত এবং পানি আলাদা করা ছিল, ডায়ালাইসেট এবং রক্ত আলাদা করা ছিল, ওই পর্দাটা এখানে পেরিটোনিয়াম ব্যবহার করা হচ্ছে, পেরিটোনিয়াম দ্বারা কাজ করা হচ্ছে। এই জন্য এটার নাম হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। খেয়াল করে দেখো, একটা লোক পেপার পড়তে পড়তে পেরিটোনিয়াল ডায়ালাইসিস নিচ্ছে, ছবিতে দেখো বইয়ের মধ্যে। তাহলে এটা সেফ, তাড়াতাড়ি হয়, অনেক কিছু। বাট এটার একটা প্রবলেম আছে, এটাতে ইনফেকশন বেশি হয়। ফুটা করছো যেখানে তো জীবাণু প্রবেশ করতেই পারে, ইনফেকশনের চান্স বেশি। আশা করি সবাই বুঝতে পেরেছ। কিডনি কেন ট্রান্সপ্লান্ট করা হয় এটা নিয়ে আমি একটু কথা বলবো পরের দিনে। পাশাপাশি কিছু মেকানিজম আছে, এগুলা তোমরা কি সবাই বুঝতে পারছো? আজকে আমি যা পড়াইছি একটু কমেন্টে জানাও। তাইলে আমরা যে হাত দিয়ে পালস দেখি সেটা কি শিরা? না। আমরা যখন পালস দেখি, দেখো এই যে এখানে একটা গর্ত আছে, এই যে এখানে, তাহলে গর্তের ভেতরে দেখছি, তাহলে ধমনীগুলো কোথায়? গভীরে না? তাহলে আমরা গর্ত একটা পাইছি এখানে গভীরে যাওয়ার জন্য, এই জন্য এখানে পালস দেখছি। পালস কখনো শিরায় দেখা হয় না, পালস ধমনীতে দেখা হয়। এই যে দেখো, এই জায়গাটা কিন্তু একটা গর্ত, রাইট? তো এই পাশ দিয়ে তো ধমনীটা এই পাশে চলে গেছে, কিন্তু এই জায়গায় গর্তের কাছে এসে কিন্তু এটা বের হয়ে গেছে। তো এই জন্য আমরা যদি এখানে একটু চাপ দিই, এখানে একটা টেন্ডন আছে, বাইসেপস যে পেশিটা আছে, পেশির যে মাথাটা, এটাকে টেন্ডন বলা হয়। টেন্ডনের পাশে, বাইসিপিটাল টেন্ডনের পাশে একটু গর্ত আছে, গর্ততে একটু চাপ দিলে কিন্তু আমরা পালসটা বুঝতে পারি। বাট এখানে পাবো না, এখানে পাবো না। তাহলে এই যে ভাঁজগুলোতে আমরা পাই। এই হচ্ছে ঘটনা। আচ্ছা, তোমরা বুঝতে পারলে তাহলে আমরা এখানেই শেষ করি। পৌষ্টিক নালীর ক্ষতির সম্ভাবনা আছে কি না? না, এগুলো খুবই সেন্সিটিভ ইস্যু, ডাক্তাররা খুবই পারদর্শী, তো সম্ভাবনা নাই। এগুলো খুব চমৎকার করে এগুলো করা যায়। হাতে যেটার কথা বলছিলাম না, হাতে কিন্তু একটা ধমনী আর একটা শিরা একসাথে লাগাই দেওয়া হয় অপারেশন করে, এটাকে বলে ফিস্টুলা। ফিস্টুলা ভাস্কুলার সার্জনরা এটা করে দেয়। ফিস্টুলা হলে হয় কি, সরু একটা ধমনী, সরু একটা শিরা একসাথে হলে কাজটা বড় হয়ে যায়, ওখান থেকে নালি বের করে আবার ওখানে প্রবেশ করায় দেয়। বোঝো না? অর্নিথিন চক্র কখন পড়াবেন? প্রিয় প্রশ্নকর্তা, আমাদের লাস্ট ক্লাসটা দেখবেন, ওখানে অর্নিথিন চক্র আমরা পড়িয়েছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ। বলে রাখি, আগামীকাল আগামীকাল কাদের ক্লাস? আজকে একাডেমিকের ক্লাস, তাহলে দিনেদের। আচ্ছা, আমি পরে গ্রুপের মধ্যে বলে দিচ্ছি। আগামীকাল 17 তারিখ, কালকে কিন্তু তোমাদের রাতে ক্লাস আছে। আমি কিন্তু আগামীকালকে দিনেও তোমাদের ক্লাস নেবো 1 ঘন্টা, ঠিক আছে? তাহলে কালকে আমাদের 2টা ক্লাস, মাথায় থাকবে। আল্লাহ হাফিজ।